আগের যে চ্যাপ্টারটা আমরা পড়েছি ওই চ্যাপ্টারটাই পড়ব এবং তারপর থেকে কন্টিনিউ করব। আগের দিন আমরা ভিডিওতে যেটা আলোচনা করেছি সেটা হলো কার মধ্য দিয়ে তড়িৎ যাবে আর কার মধ্য দিয়ে তড়িৎ যাবে না। সেখানে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে এসেছিল ধাতু। সমস্ত ধাতুরা তড়িৎ পরিবহন করে, কারণ তাদের মধ্যে কি থাকে, ফ্রি ইলেকট্রনস থাকে। এই ফ্রি ইলেকট্রনসের জন্যই ধাতুরা তড়িৎ পরিবহন করে। কিন্তু আমরা তড়িৎ পরিবহনের জন্য যে দুটি শর্ত দরকার, সেই দুটি শর্ত আমরা যখন আলোচনা করেছিলাম সেখানে আমি দুটো কথা বলেছিলাম। একটা হলো সেই বস্তুটার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকতে হবে, আর যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে তার মধ্যে কি থাকতে হবে না, তার মধ্যে আয়ন থাকতে হবে। আয়ন বলতে ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকতে হবে। আগের দিন আমরা যে ভিডিওটাতে আলোচনা করেছিলাম সেটাতে আমরা মূলত মুক্ত ইলেকট্রনটা নিয়ে আলোচনা করেছিলাম, যে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনটা কিভাবে থাকে, ধাতব বন্ধনটা কিভাবে থাকে, সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ইলেকট্রন সি মডেলের মাধ্যমে আমরা ধাতব বন্ধন সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। আজকে আর এক রকম বস্তু নিয়ে আলোচনা করব যারা তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু তাদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই। আবার এটাও আগের দিন আলোচনা করেছিলাম, কিছু কিছু অধাতু রয়েছে যেমন গ্রাফাইট, তাদের কিন্তু অধাতু হলেও সাধারণত অধাতুদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু গ্রাফাইট হলো এমন একটা অধাতু যে কিনা তড়িৎ পরিবহন করতে পারে। সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে এমন কিছু অবজেক্ট বা এমন কিছু সাবস্টেন্স নিয়ে আলোচনা করব যাদের মধ্যে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নেই, অর্থাৎ তাদের মধ্যে থাকবে কি আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। সেই ক্যাটায়ন এবং অ্যানায়ন আর রেসপন্সিবল ফর কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি, এবং তারাই হবে ওই ইলেকট্রিসিটি পরিবহনের জন্য দায়ী, মানে চার্জের ফ্লো। ইলেকট্রিসিটি ইজ নাথিং বাট ফ্লো অফ চার্জেস। তো সেই অবজেক্ট কারা, অর্থাৎ যদি কোনো পদার্থ কোনোভাবে কোনো কারণে, সেটা জলে দ্রবীভূত করলে হবে হোক না কেন, বা শুধু জল নয় অন্য কোনো দ্রাবকে দ্রবীভূত করার জন্য হতে পারে, যদি ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায় তাহলে তারা কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারবে। এবার বিশুদ্ধ জল, আমরা জানি বিশুদ্ধ জল, যেটাকে পাতিত কথাটা বাদ দিয়ে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। বিশুদ্ধ জল আর পাতিত জলের মধ্যে আবার পার্থক্য আছে। তো এরকম ব্যাপারটা, বিশুদ্ধ জল ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারে না। অর্থাৎ বিশুদ্ধ জল যদি আমরা নিই তাহলে সেটা H2O, এটা বিশুদ্ধ জল, সেই বিশুদ্ধ জল H+ এবং OH- কিন্তু ভাঙতে পারে না। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করলো না, আর ক্যাটায়ন অ্যানায়ন যদি উৎপন্ন না করে তাহলে তড়িৎ পরিবহন হবে কি করে? তো আমাদেরকে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করতে হবে অথবা ফ্রি ইলেকট্রন থাকতে হবে। কিন্তু জলে সামান্য পরিমাণ যদি আমরা একটু অ্যাসিড বা ক্ষার দিয়ে দিই তাহলে সেই জলটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়নে, দ্যাট ইজ H+ এবং OH- আয়নে কি হবে, ভেঙে যাবে। আর H+ আর OH- আয়নে যদি ভেঙে যায় তাহলে কি করতে পারবে, তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে তড়িৎ পরিবহনের জন্য যে দুটি বিশেষ শর্ত দরকার, দুটি নয় যে কোনো একটি, আইদার তার মধ্যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকতে হবে, অথবা তার মধ্যে কি থাকতে হবে, আয়ন থাকতে হবে। যদি তার মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে তাহলে সেই তড়িৎ পরিবহনের জন্য দায়ীকে ওই ফ্রি ইলেকট্রনটা, আর যদি সেখানে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন যদি না থাকে তাহলে কি থাকতে হবে, তার মধ্যে ক্যাটায়ন বা অ্যানায়ন, ক্যাটায়ন একা থাকবে না, ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকতে হবে, অর্থাৎ আয়ন থাকতে হবে। যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা বলতে পারি অ্যাসিডস, সল্টস, যারা জলে দ্রবীভূত হয়ে যায়, জলে দ্রবীভূত হয়ে কি করে, কিছু একটা ক্যাটায়ন কিছু একটা অ্যানায়ন তৈরি করে, ওই ক্যাটায়ন অ্যানায়ন কী করবে, ওই তড়িৎ পরিবহনের জন্য দায়ী। আমরা যদি জল নিই তাহলে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করে না, কিন্তু বিশুদ্ধ জলে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যদি একটু দ্রবীভূত করে দেওয়া হয় তাহলে কি হবে, ওই জলটা H+ এবং OH- আয়নে ভেঙে যাবে, এবং H+ এবং OH- কিন্তু ওই তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তাহলে এখান থেকে একটা প্রশ্ন এরকম আসতেই পারে যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, কিন্তু
জলের সামান্য পরিমাণ অ্যাসিড ক্ষার মেশালে পরে সেটা তড়িৎ পরিবহন করে কেন? তাহলে তোমাদেরকে প্রথমেই বলতে হবে যে তড়িৎ পরিবহন হতে গেলে কোনো বস্তুর মধ্যে হয় মুক্ত ইলেকট্রন থাকতে হবে অথবা তার মধ্যে আয়ন ব্র্যাকেটের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়ন থাকতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটাই। তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে? তড়িৎ পরিবহনের জন্য দায়ী মুক্ত ইলেকট্রন অথবা আয়নস, মানে ক্যাটায়ন অথবা অ্যানায়ন। এই ক্যাটায়ন অ্যানায়ন থাকলেও হয়ে যাবে, মুক্ত ইলেকট্রন থাকলেও হয়ে যাবে। এই দুটো শর্তের মধ্যে যে কোনো একটা যদি স্যাটিসফাই হয় তাহলেই হয়ে যাবে। তাহলে বিশুদ্ধ জল ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারে না। আর যদি ওর মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার আমরা মিক্স করে দিই তাহলে দেখা যাবে জলটা H+ এবং OH- আয়নে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। আর জলটা H+ এবং OH- আয়নে যখনই বিশ্লিষ্ট হয়ে যায় তখনই সেটা তড়িৎ পরিবহনে সক্ষম হয়। তাহলে আমরা আগের ভিডিওটাতে এবং মানে ক্লাস 2 এবং ক্লাস 3তে কি জানলাম? কার কার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন হবে, অর্থাৎ তড়িতের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের প্রথম ভিডিওটাতে আলোচনা হয়েছে তড়িৎ আধান কি, আধানের একটা ধারণা এবং বিভব জিনিসটা কি, তড়িৎ বিভব কি, পোটেনশিয়াল কি, এসব নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় ভিডিওটাতে আমাদের আলোচনা হয়েছে কি তড়িৎ বিভব নয়, কার কার মধ্য দিয়ে তড়িৎ যাবে, অর্থাৎ তড়িতের সুপরিবাহী, পরিবাহী, কুপরিবাহী এসব নিয়ে আলোচনা হয়েছে। এবং 3 নম্বর ভিডিওটাতে তড়িতের সুপরিবাহক কুপরিবাহী নিয়ে আলোচনা করা হলো, কিন্তু একটু অন্য রকম পরিবাহী। এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, এদের মধ্যে থাকে কি আয়ন, ক্যাটায়ন আয়ন। আমরা যদি নুন জল নিই NaCl, তাহলে এর মধ্যে যদি জল মিক্স করে দেওয়া হয় তাহলে এটা কি হবে? Na+ এবং Cl- আয়নে বিশ্লিষ্ট হয়ে যাবে। তাহলে একটা ক্যাটায়ন উৎপন্ন করলো, একটা অ্যানায়ন উৎপন্ন করলো। এই ক্যাটায়ন অ্যানায়নটা কি হবে? তড়িৎ পরিবহন করতে সাহায্য করবে। আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইড নিই, আমরা যদি সালফিউরিক অ্যাসিড নিই, আমরা যদি লেবুর রস নিই, কারণ লেবুর রসটার মধ্যেও কি আছে? অ্যাসিড। অবশ্যই সেটা অল্প তড়িৎ পরিবহন করতে পারবে, তার কারণ হচ্ছে ওটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আয়নস উৎপন্ন করে কিন্তু খুবই কম করে। মানে অজৈব পদার্থগুলো যেভাবে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে সেভাবে জৈব পদার্থগুলো ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করতে পারে না, কিন্তু তড়িৎ পরিবহন করে। আবার যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড নিই মানে CaCl2, তাহলে পরে আমরা দেখব কি Ca2+ এবং 2Cl- আয়নে বিশ্লিষ্ট হচ্ছে, তারা তড়িৎ পরিবহন করছে। আমরা যদি পটাশিয়াম ক্লোরাইড নিই তাহলে K+ এবং Cl- আয়নে বিশ্লিষ্ট হবে এবং তড়িৎ পরিবহন করবে। তাহলে আমরা কি দেখলাম? পদার্থ দু রকমের হয় সাধারণত, যৌগিক পদার্থ। আমরা যদি কোন ধরনের বন্ধন করছে সেই থিওরির উপর ভাগ করি তাহলে দেখব যে পদার্থ দু রকমের, পদার্থ বলবো না, যৌগিক পদার্থ দু রকম। একটা হচ্ছে কি সমযোজী যৌগ আর একটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। আমরা জানি তড়িৎযোজী যৌগগুলো ধাতু এবং অধাতু দ্বারা গঠিত। ধাতু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয় এবং অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এইবার এই ক্যাটায়ন এবং অ্যানায়নে যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ তৈরি করে এবং যে যৌগিক পদার্থগুলোকে বলা হয় কি তড়িৎযোজী যৌগ। আর এই তড়িৎযোজী যৌগগুলোকে যখন কোনো একটা দ্রাবকে, যেমন জলে যদি দ্রবীভূত করা হয়, কারণ তড়িৎযোজী যৌগরা সাধারণত আমাদের ইউনিভার্সাল যে সলভেন্ট আছে, সর্বজনীন যে দ্রাবক জল, সেই জলে কি হয়? দ্রবীভূত হয়। আর জলে দ্রবীভূত যখনই হবে তখনই ওই যৌগিক পদার্থটা মানে আয়নীয় যৌগটা ক্যাটায়ন অ্যানায়নে কি হবে? ভেঙে যাবে। আর ক্যাটায়ন অ্যানায়নে যখনই ভেঙে যাবে তখনই কি হবে? তড়িৎ পরিবহন করতে পারবে। কিন্তু সমযোজী যৌগরা সাধারণত জলে দ্রবীভূত হয় না, সাধারণত, কারণ অনেক সমযোজী যৌগ আছে যারা জলে দ্রবীভূত হয়, অনেক আছে। যেমন অ্যালকোহল একটা সমযোজী যৌগ এবং সেটা জৈব যৌগ কিন্তু জলে দ্রবীভূত হয়। আমাদের অ্যামোনিয়া বলে একটা আছে যেটা সমযোজী যৌগ কিন্তু তারা জলে দ্রবীভূত হয়। এটা স্পেশাল টাইপ অফ একটা বন্ধন হয় যেটাকে হাইড্রোজেন বন্ধন বলা হয়, সেটা তোমরা উঁচু ক্লাসে জানবে। কিন্তু তাহলে আমরা কি জানলাম? যে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগগুলো কি হয় না, তাদেরকে যখন জলে দ্রবীভূত করা হয়, when they are dissolved in water, কি হয়? তারা আয়নে বিশ্লিষ্ট হয়ে যায় এবং ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করে এবং ওই ক্যাটায়ন অ্যানায়নই কি তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তাহলে তারের মধ্য দিয়ে যে ইলেকট্রিক তার, সেই ইলেকট্রিক তার যেটা আমরা আগের দিন আলোচনা করছিলাম
যে রূপো সব থেকে ভালো তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু ওর এত দাম যে আমরা ওটা ব্যবহার করতে পারি না, তার জন্য আমরা তামা বা অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করি। এই ধাতুগুলোর মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, লোহার তারের মধ্য দিয়েও কারেন্ট যায়, তাহলে এই তারগুলোর মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন তার কারণটা হচ্ছে এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। এটা ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। আবার যখন কোনো ব্যাটারির মধ্যে যে জলটা আছে, আমরা জানি 38% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় ব্যাটারির মধ্যে, বিশেষ করে সেকেন্ডারি ব্যাটারিগুলোর কথা বলছি আমরা, টোটোর ব্যাটারি, মোটরসাইকেলের ব্যাটারি, এই সমস্ত ব্যাটারিগুলো, বা যেগুলো কমার্শিয়াল ইউজ হয়, কোনো অনুষ্ঠানে যখন ভাড়া দেওয়া হয় যে ব্যাটারিগুলো থাকে, ওই ব্যাটারিগুলোর মধ্যে 38% সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়। এই 38% সালফিউরিক অ্যাসিড যখন ব্যবহার হচ্ছে, ওটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে অনেক সময় ব্যবহার হয়। তো ওইটা ক্যাটায়ন আয়নে ভাঙতে পারে বলে ওটা ব্যবহার করা হয়। ওখানে আয়নস মানে ক্যাটায়ন এবং অ্যানায়নটা তড়িৎ পরিবহন করে। এছাড়াও আমরা যদি নুন জল রেখে দিই, আমরা একটা বিকারের মধ্যে কি করলাম, নুন জল রাখলাম, সেই নুন জল রেখে দিয়ে যদি এ প্রান্তে একটা তার দিয়ে দিই, এ প্রান্তে একটা তার দিয়ে দিই, তাহলে ওই জলটার মধ্য দিয়ে কিন্তু তড়িৎ পরিবহন হবে, কারণ ওই জলের মধ্যে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নাই। ওই জলের মধ্যে আছে কি, নুন জল, অর্থাৎ Na+ এবং Cl- আয়ন আছে। তো ওই আয়নগুলো কী হবে, তড়িৎ পরিবহন করতে পারবে। তাহলে আমরা কি জানলাম, হয় তার মধ্যে কি থাকতে হবে, মুক্ত ইলেকট্রন থাকতে হবে, অথবা তার মধ্যে কি থাকতে হবে, আয়নস থাকতে হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, তবেই সেটা তড়িৎ পরিবহনের জন্য সুইটেবল হবে, না হলে সেটা তড়িৎ পরিবহন কোনোভাবেই করতে পারবে না। এরপর আমাদের অন্য একটা ভিডিওতে আলোচনা করব তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে। ঠিক আছে, কেটে দে।